This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহাকুম্ভে মহাবিপর্যয় বাংলার একাধিক পুণ্যার্থীর পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। রাজ্যে ফিরেছে গলফ গ্রিনের বাসন্তী পোদ্দার, শালবনের উর্মিলা ভূঁইয়া, জামুরিয়ার বিনোদ রুইদাসের দেহ, কিন্তু দেহ ফেরানো নিয়েও যোগী সরকারের বিরুদ্ধে চরম অব্যবস্থার অভিযোগ। ময়না তদন্ত ছাড়াই নাকি বেআইনিভাবে পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে দেহ, দেওয়া হচ্ছে না কোনো ডেথ সার্টিফিকেট। মৃত্যুর সংখ্যা ধামাচাপা দিতেই কি একের পর এক বেআইনি পদক্ষেপ যোগী সরকারের? উঠছে নানা প্রশ্ন, আর এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, যে প্রশ্নগুলো সামনে আসছে, কেন ময়না তদন্ত হচ্ছে না, কেন ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, যে পরিবার তাদের পরিজনদের দেহ নিয়ে ফিরছেন তারা তো অথই জলে পড়তে চলেছেন, এর নেপথ্যের কারণ কি? দেখো, আপাতত যদি অভিযোগগুলোর দিকে আমরা তাকাই, যাদের পরিজনরা মারা গিয়েছেন তারা মৃতদেহ নিয়ে পশ্চিমবঙ্গেও ফিরেছেন বা বিভিন্ন রাজ্যে তারা ফিরছেন, ফেরার পরে যে অভিযোগ তারা করছেন যে তাদেরকে একটি চিরকুট ধরিয়ে দেওয়া হচ্ছে, যে চিরকুটে তাদেরকে মৃতের ডিটেলস সম্পর্কে জানানো হয়েছে, কিন্তু দেহের কোনো ময়না তদন্ত করা হয়নি এবং চিরকুট দিয়ে জানানো হচ্ছে বাকি সমস্ত রিলেটেড ডকুমেন্টস 10 দিন বাদে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু যখন তারা কুম্ভ থেকে বা প্রয়াগরাজ থেকে তাদের সংশ্লিষ্ট রাজ্যে ফিরে আসছেন 10 দিন পর, যদি আদৌ কোনো কাগজ বা ডকুমেন্টস না আসে, তার কিভাবে তারা কোনো আপডেট করবেন, কিভাবে তারা কথা বলবেন, কার সঙ্গে যোগাযোগ করবেন, সেই সংক্রান্ত কোনো তথ্য নেই। স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠতে পারে। যখন তারা মৃতদেহ নিয়ে যাচ্ছেন তাদের কাছে হয়তো ডেথ সার্টিফিকেট আছে, কিন্তু ডেথ সার্টিফিকেটে কি উল্লেখ করা আছে আমাদের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। মৃত্যুর কারণ কি উল্লেখ করা আছে? স্বাভাবিকভাবেই যদি সেই মৃত্যু স্বাভাবিক মৃত্যু না হয়, যে ব্যক্তি দেহ নিয়ে যাচ্ছেন তার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠতে পারে। যখন পশ্চিমবঙ্গে এসে যদি পোস্টমর্টেম করা হয়, মারা গেলেন প্রয়াগরাজে, মারা গেলেন কুম্ভে, আর তার পোস্টমর্টেম যদি পশ্চিমবঙ্গে করা হয়, স্বাভাবিকভাবেই সেই পোস্টমর্টেমের কোনো ভ্যালিডিটি থাকে না, সেই রিপোর্টের কোনো ভ্যালিডিটি থাকে না। সেই ব্যক্তির যদি কোনো জীবন বীমা থেকে থাকে, সেই ক্লেম পর্যন্ত তারা করতে পারবেন না। এবং সবথেকে বড় কথা, যদি প্রয়াগরাজের মাটিতে পোস্টমর্টেম না হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে তারা আদৌ ক্ষতিপূরণ দাবি করতে পারবেন না, অর্থাৎ অথই জলে তারা পড়বেন। এমনকি সেই পরিবার মৃতদেহ নিয়ে বড়সড় বিপদের মুখোমুখি পড়তে পারেন বা তারা বড়সড় অভিযোগের মুখে পড়তে পারেন। সমস্ত পরিবার সমস্যার মুখে পড়তে পারেন যারা এই মৃতদেহের সঙ্গে থাকছেন। জ্যোতির্ময়, একটা অভিযোগ খুব সুস্পষ্টভাবে সামনে আসছে যে মৃত্যুর সংখ্যা ধামাচাপা দেওয়ার জন্যই নাকি এহেন উদ্যোগ বা এহেন কর্মকাণ্ড। তুমি বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, যেদিন ঘটনা ঘটেছে সেদিন সকাল থেকেই কিন্তু এই প্রশ্নটা আমরা তুলছিলাম। রাত 1টা থেকে 1:30টার মধ্যে ঘটনা ঘটেছে। সকালবেলা আমরা দেখেছি 10টার সময় সাংবাদিক বৈঠক করছেন যোগী আদিত্যনাথ, রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং তখনও তিনি মৃত্যুর কোনো খবরই স্বীকার করছেন না। তিনি স্পষ্টভাবে যে কথা জানাচ্ছেন, অনেকে আহত এবং অনেকে গুরুতরভাবে আহত হয়েছেন। দুপুর 12টার সময় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে প্রথম শোক জ্ঞাপন করলেন, সেই সময় প্রথম মৃত্যুর কথা স্বীকার করা হলো। অর্থাৎ প্রথম থেকেই উত্তরপ্রদেশ সরকার বা প্রশাসন এই মৃত্যুর ঘটনাকে, মৃত্যুর তথ্যকে তারা চাপা দেওয়ার চেষ্টা করছে, সেই বিষয়টি সম্পূর্ণভাবে স্পষ্ট। দুপুর 12টা পর্যন্ত উত্তরপ্রদেশের যত শীর্ষস্থানীয় আধিকারিক তারা সংবাদ মাধ্যমের সামনে বাইট দিয়েছেন, কেউ মৃত্যুর কোনো খবর স্বীকার করেননি। যখন সাংবাদিকরা স্পেসিফিকভাবে মৃত্যু হয়েছে কিনা সেই প্রশ্ন করেছেন, তারা জানিয়েছেন যে তাদের কাছে এই বিষয়ে এখন, কিন্তু অনেকে আহত সংখ্যাটা কত সরকারিভাবে সেই সংখ্যা জানানো হয়নি। কতজন গুরুতরভাবে আহত, কতজনের আশঙ্কাজনক অবস্থা সেই তথ্য জানানো হয়নি। সর্বোপরি যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, কতজনকে হাসপাতালে ভর্তি করা হলো। অনেকগুলো প্রশ্ন সামনে উঠে আসছে। জামুরিয়ার যে পরিবার বিরাট সমস্যায় পড়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং সেই জামুরিয়ার পরিবারের সদস্যরা কি বলছেন আপনাদের আগে শোনাই, তাহলে গোটা বিষয়টা আপনাদের কাছে আরেকটু স্পষ্ট হবে। রুইদাসের মৃতদেহ আনা হয়েছে জামুরিয়ার কেন্দাফাঁড়িতে, কিন্তু জটিলতা তৈরি হয়েছে, অর্থাৎ আইনি জটিলতা। অভিযোগ উঠছে কোনো কাগজপত্র ছাড়া, ময়নাতদন্ত ছাড়াই এই মৃতদেহ পরিবারের হাতে হস্তান্তর করে দেওয়ার চেষ্টা চলছে। কি জটিলতা তৈরি হয়েছে বলুন?
দেখুন, আমি যেমন কালকে শুনতে পারলাম যে আমাদের বিনোদ দাসকে কুম্ভমেলা তিনি গিয়েছিলেন, পদপিষ্ট হয়ে মারা গেছেন, কিন্তু আমি কোনো পেপার তিনি দেননি ওনার হাতে। এটা পেপার না দেওয়ার একটাই কারণ, যোগীর রাজ্যে মৃত সংখ্যা যাতে না বাড়ে তার জন্য এটা করেছেন তিনি। দেহটা এসেছে ওখান থেকে ইউপুর থেকে পুলিশ গাড়ি নিয়ে এসেছেন, কিন্তু কোনো ডকুমেন্টস ছাড়াই নিয়ে এসেছেন। তো আমরা যে গাড়ি চালক তার সঙ্গে কথা বললাম, তো উনি বলছেন কোনো কাগজপত্র ওনার ওখান থেকে আসেনি। জেলা শাসককে জানানো হয়েছে পুলিশকেও। এরপর সিদ্ধান্ত নেওয়া হবে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে কিনা। জামুরিয়া থেকে ক্যামেরায় নীলাদ্রি শেখর পালের সঙ্গে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, TV9 বাংলা। মহাকুম্ভে যাদের মৃত্যুর ঘটনা ঘটেছে তাদের না কোনো ডেথ সার্টিফিকেট দেওয়া হচ্ছে, না তাদের কোনো পোস্টমর্টম হচ্ছে, শুধুমাত্র একটা চিরকুটে লিখে দেওয়া হচ্ছে। বাসন্তী পোদ্দার, আপনারা জানেন যে গতকালই যার দেহ শহর কলকাতায় এসে পৌঁছেছে এবং যার ছেলে, বোন এবং মেয়ে তিনজনকে নিয়ে বাসন্তী পোদ্দার গিয়েছিলেন, সেই বাসন্তী পোদ্দারের ছেলেও কিন্তু একই ধরনের অভিযোগ করছেন। আপনাদের শোনাই। বললো 7 থেকে 10 দিন পরে আমাদের এখানে পাঠিয়ে দেওয়া হবে। কেন? কারণটা কিছু বললো না? কোনো কারণ না, পঞ্চানামা রয়েছে, সব পাঠাবে। সেই টাইমে তো আমি তো অত তো প্ল্যান করবো না কোনটা কি পাবো না পাবো, আমি মাকে নিয়ে আসতে হবে, এটি হলো আমার উদ্দেশ্য ছিল। যার মা গেছে সেই ভালো মতন জানবে কি হয়েছে না হয়েছে। ডাক্তাররা বলছে পুলিশকে দিতে, পুলিশ বলছে একে বলতে, তারপরে আমাকে যদি ডাক্তার বলে একটা বলে আপনি তুই এটা নিয়ে দেখতে ছবিটা, এইটুখানি। এদিকে আপনারা জানেন যে বাসন্তী পোদ্দারের মৃত্যুর খবর পাওয়ার পরই অরূপ বিশ্বাস পৌঁছে গিয়েছিলেন। তিনি কি অভিযোগ করছেন আপনাদের শোনাই। ডেথ সার্টিফিকেট দেয় না এটাও আমার জানা নেই। একটা সরকার সেটা প্রমাণ করে দিল যে কত তাড়াতাড়ি বডি লুকানো যায় আর কত তাড়াতাড়ি বডি পাচার করে দেওয়া যায়, তারই একটা প্রচেষ্টা হলো। আরে ক্ষতিপূরণটা ইম্যাটেরিয়াল। আগে তো প্রত্যেকে তার নিজের প্রিয়জনকে খুঁজে পাবে, তাকে নিয়ে তার জায়গায় আসবে, সেটাই তো বড় কথা। আজকে দেখো ও নিজে উন্ডেড ছিল, ও তো একটাই কথা বলছি যে আমি আমার মাকে নিয়ে বাড়ি ফিরবো, কিন্তু মাকে নিয়ে ফিরবে কি করে? কোনো লোক নেই, কোনো সহযোগিতা করার লোক নেই। 8 থেকে 10 ঘন্টা এর কাছেই যাচ্ছে, ওর কাছেই যাচ্ছে। একে মা আর একটা সন্তান, সে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ক্যারাম বোর্ডের স্ট্রাইকারের মতো শুধু ঘুরে বেড়াচ্ছে, কেউ কাউকে সহযোগিতা করেনি। এটাই তো প্রশাসন। এদিকে মহাকুম্ভে মহাবিপর্যয়, মৃতের সংখ্যা ধামাচাপা দেবার চেষ্টা চলছে কি কোনোভাবে? পদে পদে TV9কে খবর সংগ্রহে বাধা দেওয়া হচ্ছে। প্রয়াগরাজে মতিলাল নেহেরু মেডিকেল কলেজের স্বজনহারা পরিবারের সদস্যদের ভিড়। কেউ পরিজনের মৃতদেহ পেয়েছেন, কেউ এখনো খুঁজে পাননি কাছের মানুষকে। কেন এত বিলম্ব? ঠিক কি হয়েছিল তাদের সঙ্গে? এই খবর সংগ্রহে যেতেই প্রয়াগরাজের মতিলাল নেহেরু মেডিকেল কলেজের কর্মী আধিকারিকরা চড়াও হন TV9-এর রিপোর্টার বিপিন চৌবের ওপর। ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় তাকে। এখানেই শেষ নয়, একজন সাংবাদিককে গ্রেফতারেরও হুমকি দেওয়া হয়। আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কেন একটি দায়িত্বশীল সংবাদ মাধ্যমের প্রতিনিধির কণ্ঠরোধ করার চেষ্টা চলছে এভাবে? मुझे इस बात की फिक्र नहीं है कि मुझे गिरफ्तार कर लिया जाएगा। मुझे फिक्र इस बात की है कि वो लोग जिनके परिजन लापता हैं, लाशों में उनकी गिनती नहीं है, घायलों में उनकी गिनती नहीं है, वो गए तो गए कहाँ? जमीन खा गई या आसमान निकल गया? सच दिखाऊंगा तो धक्के मारोगे, गिरफ्तारी की धमकी दोगे। और अभी भी मैं मोतीलाल नेहरू मेडिकल कॉलेज के पोस्टमार्टम हाउस के बाहर खड़ा हूं और तमाम पुलिसकर्मियों ने ये देखिए गेट बंद कर दिया है, अंदर नहीं जाने दिया जा रहा। लेकिन सामने वो लिस्ट आपको नजर आएगी। दो चीजें मैं जरूर कहना चाहूंगा। वो पोर्शन समीर जरूर दिखवाइए जिसमें एक महिला रो रही है, बिलक रही है, उसके मां की लाश यहां पर बरामद हुई है। और अंदर वो स्वास्थ्य विभाग के अधिकारी जो मुझे धक्के मारकर बाहर निकाल रहे हैं क्योंकि वो सच नहीं दिखाना चाहते। पुलिस विभाग का वो दरोगा मुंह पे मास्क लगाए हमें धक्के मारा था, हमें हाथ पकड़ के खींच रहा था। अब मैं बाहर बुला रहा हूं तो वो बाहर आने को तैयार नहीं है, अपना नाम नहीं बता रहा है, अपना बैच नहीं दिखा रहा है। और ये 3 पुलिसकर्मी यहां भी खड़े। भैया क्या नाम था उस दरोगा का जिसने हमें धमकी दी? क्या नाम था उसका, जरा बताइए। और जिसने धमकी दी उसका नाम क्या था? आपको कौन धमकी देगा? आपके सामने धमकी दी, आपने सामने हमें हाथ पकड़ के बाहर किया, आपके सामने हमें अरेस्ट करने की धमकी दे रहा था। कहाँ है वो? बुलाइए उसको, बुलाइए। उसका नाम क्या है? बुलाइए। हम कह दीजिए TV9 भारतवर्ष सच दिखाता रहेगा। यही खड़े हैं सर, यही खड़े रहेंगे, कहीं नहीं जाएंगे, सच दिखाते रहेंगे। अरेस्ट लाइए उस स्वास्थ्य विभाग के अधिकारी को जो सच दिखाने से रोक रहा था। वो लिस्ट किसकी है? पूछिए उनसे वो लिस्ट किसकी है। वो मरने वाले कौन है, उनके आइडेंटिटी क्या है, उनके परिजन कहां पर है, ये लोग ढूंढ रहे हैं। आप लोग आइए, बाहर आइए। सच दिखाने से आप नहीं रोक सकते। जाऊंगा मैं, उस लिस्ट को दिखाऊंगा। पोस्टमार्टम हाउस पाकिस्तान का हिस्सा नहीं है,
डेमोक्रेसी है इस देश में। उत्तर प्रदेश के प्रयागराज शहर के मेडिकल कॉलेज जो हम लोग के टैक्स के पैसे से चलता है, मैं सच दिखाऊंगा। बुलाइए स्वास्थ्य विभाग के अधिकारियों को, रोकिए। किसको रोकना है मुझको? बोलिए किसको रोकना है मुझे? बताइए मुझे कौन रोकने वाला है? बताइए बताइए, अब दिखाइए। तो प्रेम से बात कर तो धक्का देगा वो, अरेस्ट करेगा, हाथ पकड़ेगा, कैमरे पर हाथ मारेगा, कैमरे पर हाथ मारेगा। बुलाइए उसको, हम सच दिखाने के लिए तैयार है। बुलाइए। आप हाथ जोड़ रहे हैं, वो हाथ क्यों नहीं जोड़ रहा था? रिक्वेस्ट क्यों नहीं किया उसने? आप बताइए। अब देखिए वो लिस्ट दिखाइए जरा। बाहर ये बेचारे, ये देखिए ये दो लोग अभी मेरे सामने आए हैं, ये इनकी मां गायब है। अब इनको बाहर नहीं करेंगे, आप बाहर करिए बात करने के लिए। हाँ, इसमें लिस्ट नहीं है। लोग रो रहे हैं, बिलग रहे हैं। और समीर, एक पोर्शन मैंने अपनी रिपोर्ट में और भेजा है। एक महिला है, वो महिला अपने पर मां को ढूंढते आई है, बॉडी मिल गई है, रो रही है, बिलग रही है। उसका पति होमगार्ड है, और जब उसकी महिला ने हमसे बात करना चाहा तो इंस्पेक्टर साहब होमगार्ड को कह रहे हैं कि चुप हो जाओ वरना सस्पेंड करा दूंगा। ये कैसी मानवता है? उत्तर प्रदेश में क्या हो रहा है? অনেকটা ধোঁয়াশা থেকে যাচ্ছে। আপনারা দেখলেন যে বিপিন চৌবেকে কিভাবে বাধা দেওয়া হলো খবর সংগ্রহের ক্ষেত্রে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা কি তবে আড়াল করার চেষ্টা হচ্ছে? এই ধরনের অভিযোগ কিন্তু উঠছে, এই প্রশ্ন উঠছে। চাঞ্চল্যকর অভিযোগ এবার করছেন যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকারেরই পর্যটন দফতরের প্রচারক তানিয়া মিত্তল। তিনি কি দাবি করছেন? মৌনী অমাবস্যায় মহাকুম্ভের সেক্টর 21-এ কোটি কোটি পুণ্যার্থীর ভিড় সত্ত্বেও চূড়ান্ত অব্যবস্থা ছিল। তার বক্তব্য শোনাই। नहीं पता यार, इसलिए तो मेरा इतना दिल टूटा हुआ है। मुझसे नहीं हो रहा, मैं इतनी स्ट्रॉन्ग नहीं हूँ। मैं खुद भी तो 28 साल की हूँ। मैं जान बचाया ही, अपनी जान बचा के यहाँ गई। अब इतने बड़े बड़े डिपार्टमेंट से लड़ूँ, ये मुझसे नहीं होगा यार। मैं आपकी टीम को वीडियोस दिया है, 8 बजे से भगदड़ मची है। मेरे पास फर्स्ट एम्बुलेंस 12:30 आई है। 12:30 आई है एम्बुलेंस, यानी 4.5 घंटे बाद एम्बुलेंस पहुंची। लगा लो मैथमेटिक्स। और तब तक उन्हें बचाने कोई नहीं आया। और त्रिवेणी का ये बात में कोई नहीं आया। ऐसे यार प्रूफ है, पूरी दुनिया जितने लोगों को मैंने बचाया सब मैसेज भेज रहे हैं कि आपकी वजह से हमारे पेरेंट्स बच गए, आपकी वजह से हम बच गए। तो एक बात बताओ, 100-150 लोगों को मैं पैसे खिलाऊंगी कि मेरे लिए झूठ बोलो? ऐसे ही नहीं होता यार। और अभी भी मेरे को ऐसा लगता है कि अपनी वर्दी उतार के यहाँ आना चाहिए, सिर्फ देखने कि मैं सेफ हूँ या नहीं, मैंने इतना किया, मैं ठीक हूँ या नहीं। एंड एवरीबडी शुड बी थैंकफुल। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা আড়ালের চেষ্টা করা হচ্ছে। চাঞ্চল্যকর অভিযোগ এবার যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকারেরই পর্যটন দফতরের প্রচারক তানিয়া মিত্তলের। আপনারা শুনলেন তার বক্তব্য। এদিকে ডেথ সার্টিফিকেট না দেওয়া, ময়না তদন্ত না হওয়া নিয়ে অখিলেশ যাদব কি বলছেন আপনাদের শোনাই। जिन लोगों की जान गई है भगदड़ में, सरकार संख्या छिपा रही है। और सरकार इसलिए संख्या छिपा रही है क्योंकि उन्हें मुआवजा न देना पड़े। पहले हमारा ध्यान इसी पर है, जो खोए हुए लोग हैं उनकी सही जानकारी दे, सरकार सूची दे, शव का पूरा इंतज़ाम करे, उन्हें पहुंचाने से लेकर के उनके घर परिवार को जल्दी से जल्दी जानकारी और सूचना देनी चाहिए। যদিও শ্রমিক ভট্টাচার্য ঠিক অন্য কথা বলছেন। তিনি বলছেন একটা ছোট বিষয়কে বিরোধীরা অহেতুক বড় করার চেষ্টা করছেন। তার বক্তব্য শোনাই। তৃণমূলের এই রাজনীতিতে পশ্চিমবঙ্গের মানুষের উপরে কোনো প্রভাব ফেলছে না। পরিবার নিঃসন্দেহে শোকসন্তপ্ত পরিবার, তারা কিছু বলতে পারেন, তাদের সঙ্গে আমরাও সমব্যথী। তাদের বক্তব্য নিয়ে আলোচনার কাটাছেঁড়া করার কোনো প্রয়োজন নেই। কিন্তু এটা দুর্ঘটনা, না হলেই ভালো হতো। সরকার আপ্রাণ চেষ্টা করেছে এবং সারা দেশের মানুষ বলছেন, আপনাদের সাংবাদিকরা দেখাচ্ছেন যে কিভাবে ইউপির সরকার এই জনপ্লাবনকে কন্ট্রোল করছে। প্রধানমন্ত্রী চিন্তিত। পশ্চিমবঙ্গের যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে, আমার পার্টি আমরা দায়িত্ব নিচ্ছি সেই পরিবারের পাশে দাঁড়াতে। আমরা ব্যবস্থা করব তাদের যা ক্ষতিপূরণ থেকে শুরু করে। জীবন তো ফিরিয়ে দেওয়া যাবে না। চোখ রাখবো এই মুহূর্তে একটি বড় খবরে। গতকালের পর আজও ট্যাংরায় বেআইনি বাড়ি ভাঙতে ফের বাধা। পুরকর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। গতকালের পর আজও ট্যাংরায় বেআইনি বাড়ি ভাঙতে বাধার মুখে পুরকর্মীরা। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত। সায়ন্ত, আজ কি ছবি উঠে আসছে?
দেখো মূলত যারা এখনো এই বাড়িতে রয়েছেন তাদের একটাই দাবি যে তাদের এই বাড়িতে কোনো নোটিশ দেওয়া হয়নি, কোনো বেআইনি বলে জানায়নি কলকাতা পুরসভা পর্যন্ত, তাহলে এই বাড়ি ভাঙতে আসবে কেন? এই প্রশ্নই কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত এই প্রশ্নই তারা তুলে যাচ্ছেন। তারা প্রমোটারকে টাকা দিয়ে কিনেছেন, নিজেদের যাবতীয় পুঁজি দিয়ে কিনেছেন, তারপরেও কেন ভাঙা হবে? আমি তোমার সূর্যন্তকে হলো ছবিটা দেখানোর জন্য, এখানে কিন্তু তারা এখনও বসে রয়েছেন। তারা কিন্তু এই দাবিতেই অনড় যে কেন তাদের ফ্ল্যাটে বা তাদের বহুতলে কোনো রকম নোটিশ দেওয়া হয়নি, তারপরে পুরসভা আচমকা জানাচ্ছে ঠিক এই সাদা বাড়িটি ভাঙা হবে, নির্মাণ এই সাদা বাড়িটি ভাঙা হবে। আমি সরাসরি তাদের কাছে চলে যাবো। আপনাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়েছিল? কিছু কোনো নোটিশ দেওয়াই হয়নি। আমরা রাত্রিরে নিউজের মাধ্যমে জানলাম কি কালকে সাদা বিল্ডিংটা ভাঙা হবে, তাও পুরোটা ভাঙা হবে। আমরা এখনো ক্লিয়ার না 1 ফ্লোর ভাঙবে কি 2 ফ্লোর ভাঙবে, এখনো আমরা ক্লিয়ার না। কলকাতা পুরসভার তরফ থেকে বলা হচ্ছে যে এই সাদা বাড়িটি বিপজ্জনক, সাদা বাড়িটি ভেঙে ফেলা হবে। তাহলে আপনারা যাবেন কোথায়? কোথায় যাব? আমাদের কি এখানে কিছু নেই, আমরা কোথায় যাব? আমরা এটাই নিয়েছি, আমরা ভাড়া ঘরে থাকি। আপনি কি সারা রাত এখানেই ছিলেন? হ্যাঁ, আমরা তো এখানেই ছিলাম, পুরো রাত আমরা এখানে থাকি। তালা বন্ধ করে? হ্যাঁ। তুমি দেখতেই পাচ্ছ যে তালা বন্ধ করে কিন্তু সায়ন্ত, এখানে আমার দুটো প্রশ্ন আছে। গতকাল থেকে যে বিক্ষোভ শুরু হলো, তারপর পুরো কর্মীরা 24 ঘন্টা সময় পেয়েছেন, তাদের তরফ থেকে কেন কোনো সাফাই দেওয়া হয়নি? নাম্বার 2, একজন পরিবার একটি পরিবার যখন একটি ফ্ল্যাট কিনছে, তারা কি করে জানবে কোনটা বৈধ কোনটা অবৈধ? পুরকর্মী পুরসভা হঠাৎ করে সিদ্ধান্ত নেবে একটা বাড়ি ভেঙে ফেলা হবে, তারে মাথার ছাদ হারিয়ে ফেলে মধ্যবিত্ত বাঙালি তারা কোথায় যাবে? একদমই এটাই কিন্তু প্রশ্ন। কলকাতা পুরসভা আচমকা সিদ্ধান্ত নিচ্ছে যে বাড়ি ভেঙে ফেলা হবে, এই দায়িত্ব এই মানুষগুলো তাহলে যাবে কোথায়? তাদেরকে আচমকা এসে বলা হচ্ছে বাড়ি ভেঙে ফেলা হবে, কোনো নোটিশ দেওয়া হচ্ছে না, কিছু জানানো হচ্ছে না। এরা বাড়ি কিনেছেন, এরা বৈধ কি অবৈধ সেটা তো জানা এদের জায়গা নেই। আমি সরাসরি যারা বাসিন্দা আমি তাদের কাছে একবার চলে যাব। আপনাদের পক্ষে কি জানা সম্ভব কোনটা বৈধ অবৈধ? কারণ আপনাকে তো এসে বলছে ভেঙে ফেলা হবে, কতটা সমস্যা এইটা জায়গায়? সমস্যা আমরা কি বলবো, আমাদের জন্য তো এই ঘরটা আমাদের জন্য সব, যদি এটা ভেঙে দেয় আমরা পুরো রাস্তায় চলে আসবো, আর কি বলবো আমরা। পুরসভার কি দায়িত্ব এড়াতে পারে? কলকাতা পুরসভা কি দায়িত্ব এড়াতে পারে? আপনারা কি বলেন যে পুরসভার এই যে বাড়ি হচ্ছে দায়িত্ব এড়াতে পারে কোনোভাবে? কি বলছেন আমি পুরসভা বুঝলাম কি না। দায়িত্ব এড়াতে পারে যে এবার এসে বলছে ভেঙে ফেলবো, এই জায়গা করবো? পুরসভা কি দায়িত্ব এড়াতে পারে? যদি আপনারা যদি মনেও না হয় দায়িত্ব বলছেন যে ওটা অবৈধ, পুরসভাকে নিয়ে দায়িত্ব এড়াতে পারে? এতদিন তো বাইরে তৈরি হয়ে গেল, পুরসভা তাহলে এতদিন দেখলো না কেন? ওইটাই আমাদের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাই আছে কি এটা রাতারাতি তো হয়নি, 1.5 বছর আমাদের লেগেছে, আমরা কিনলাম 1.5 বছর হয়ে গেছে, তো রাতারাতি হয়নি, তখন কেউ দেখিনি। এখন বলছে নাকি আমরা ভেঙে দেবো। আগস্ট মাসে যদি নোটিশটা এসেছে তাহলে কি করে 5 মাস পুরো কাজ হলো? যেমনি এখন রাতারাতি বলছে নোটিশ এসে গেছে ভেঙে দেবে, সবাই আসলো। যখন আগস্ট মাসে এসেছে তখন কেন কেউ আসেনি? কেউ আসেনি, কিচ্ছুই বলিনি, শুধু বলছে ভাঙা হবে। তো আমরা কেন ভাঙতে দেবো? আমাদের নোটিশ লাগবে, নোটিশ দিন, লিখিত দিন কি হ্যাঁ যদি কিছু হয় আমরা ব্যবস্থা করে দেবো। তুমি শুনতেই পাচ্ছ যে ব্যবস্থা করে দিতে হবে, লিখিত দিতে হবে, কারণ মুখের কথায় তারা আর বিশ্বাস করতে চাইছেন না। পুরসভা ছেড়ে দাও, কাউন্সিলর এখনো পর্যন্ত এই মানুষগুলোর সঙ্গে কোনো কথা বলেনি। তোমাকে একটা বিষয় বলে রাখি, আমার ঠিক এদিকে যে বাড়িটা রয়েছে সেই বাড়িটা কিন্তু নোটিশ লাগানো হয়, সেই বাড়িটা বিপজ্জনক বলেও জানানো হয়, কিন্তু আচমকাই কলকাতা পুরসভা সিদ্ধান্ত নেয় যে সাদা বাড়িটা ভেঙে ফেলা হবে। বিপত্তি কিন্তু এখানেই বাধে। কেন এইভাবে বিনা নোটিশে কোনো বাড়ি ভাঙা যায় কি? আদৌ বিপজ্জনক কি ঘোষণা করা যায়? কলকাতা পুরসভার আইন বলছে করা যায় না, তাহলে কিভাবে ভাঙতে চলে এলো? এটাই কিন্তু এখন বড়সড় প্রশ্ন, আমাদের নয়, যে মানুষগুলো ভুক্তভোগী হয়ে এখানে বসে রয়েছেন তাদের। অনিকা, একটা বিষয় বলো শান্ত, কলকাতা পুরসভার মেয়র পরিষদ সদস্য সন্দীপন সাহা তিনি তো গেছিলেন, তার কোনো বিবৃতি কি পাওয়া গেছে? তিনি কি বলছেন এতগুলো পরিবার তো হঠাৎ করে একেবারে ছাদহারা হয়ে পড়বে, ছাদহীন হয়ে পড়বে? দেখো, কলকাতা পুরসভা যিনি মেয়র পরিষদ অর্থাৎ এলাকার কাউন্সিলর সন্দীপন সাহা বেশ কিছুক্ষণ আগে একটা বৈঠকে বসেছেন, যেটা জানা যাচ্ছে এখানকার বেশ কিছুজন গিয়েছে, তারা সন্দীপন সাহার হোটেলে সেখানে বৈঠক চলছে। সেই বৈঠকে কোথাও না কোথাও কিছু সমাধান সূত্র বেরোবে বলে আশাবাদী এখানকার মানুষজন, কিন্তু তারা এটাও জানিয়ে দিয়েছেন যে কোনো রকম সরকারি বিবৃতি না মেয়রের তরফে না কাউন্সিলরের তরফে এসেছেন। এমনকি সন্দীপন সাহা নিজে কিন্তু ব্যাপারে কোনো মুখ খোলেননি। তিনি যেটা আমাদের ক্যামেরার সামনে না বললেও যেটা জানিয়েছেন যে তিনি মেয়রের সঙ্গে কথা বলবেন, মেয়রের কোর্টে তিনি বল ঠেলে দিয়েছেন, মেয়রের সিদ্ধান্ত চূড়ান্ত হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে মেয়রের সিদ্ধান্ত যদি চূড়ান্ত হয় এই মানুষগুলোর সঙ্গে কেন কথা বলা হচ্ছে না? এই মানুষগুলোর সঙ্গে সরাসরি মেয়র বা কাউন্সিলর যদি বসেন তাহলে কি সমাধান সূত্র বেরোবে না? এটাই কিন্তু এখানকার মানুষ প্রশ্ন হচ্ছে। আমি আরেকবার ওনাদের কাছে যাব, আপনাদের কাছে যদি মেয়র বা কাউন্সিলর আসেন তাহলে কি কোথাও মনে করছেন সমাধান সূত্র বেরোতে পারে তাদের সঙ্গে কথা বলে? হ্যাঁ,
নিশ্চয়ই, কেন না? ওরাই তো আমাদের রক্ষা করবে না, ওরাই তো আমাদের রক্ষা করবে না, কে রক্ষা? অর্থাৎ স্থানীয় বাসিন্দারা চাইছেন যে কাউন্সিলর অথবা মেয়র আসুন, তাদের সঙ্গে কথা বলুন, কথা বলে বসে যেন সমস্যার সমাধান করা হয়। হঠাৎ করে কোনো একটা সিদ্ধান্ত পুরসভার পক্ষ থেকে নেওয়া হলো এবং সেই ফ্ল্যাটটি বা সেই আবাসনটি ভেঙে ফেলা হলো, তাতে সমস্যার সমাধান হবে না। তার কারণ সাধারণ মানুষ, বহু পরিবার যারা তাদের গোটা জীবনের পুঁজি দিয়ে সেই বাড়িটি কিনেছে, সেই ফ্ল্যাটটি কিনেছে, তারা একেবারে এক রাতে ছাদহীন হয়ে পড়বে।